বাহাদুর মিডিয়ার সন্ধ্যার সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। সমস্ত শক্তি দিয়ে ভারতের দাপট ভেঙে দেওয়ার ডাক জুনায়েদ সাকির। সাম্যর প্রকৃত খুনিকে গ্রেপ্তারের ৪৮ ঘন্টা আলটিমেটাম, পুলিশের পুরস্কার নাটক, ক্ষোভ আন্দোলনকারীদের। সরকারের দায়িত্ব নির্বাচনের পথ বেছে নেওয়া, বললেন ফারুক। অন্তর্বর্তী সরকারকে প্রভাবিত করার চেষ্টা দেখছেন নজরুল ইসলাম খান। দুরাত খোলা আকাশের নিচে সরকারের ভ্রুক্ষেপ নেই, ক্ষোভ ঝাড়লেন জবি শিক্ষক। এতক্ষণ শুনলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সমস্ত শক্তি ভেঙে দিয়ে ভারতের দাপট ভেঙে দেওয়ার ডাক জুনায়েদ সাকির। দর্শক, শুনবো সাকির মুখ থেকে সরাসরি। এই দেশের জনগণের সাথে বন্ধুত্ব করেন, আর বন্ধুত্ব যদি চান, সত্যিকার অর্থে করতে চান, তাহলে সমতার মর্যাদার ভিত্তিতে করেন। কারো অধিকার হরণ করে বন্ধুত্ব হয় না, সেইটাকে দাসত্ব বলে। যে আমাদের অধিকার হরণ করছে, আমাদের প্রতি মুহূর্তে ঠকাচ্ছে, তাদেরকে যদি আমরা বন্ধু ভাবি, তাহলে আসলে আমাদের শারীরিক ভাবে আমরা কেবল দাস নই, মানসিক ভাবে আমরা দাস। দাসত্বের যুগ শেষ হয়েছে। বাংলাদেশের মানুষ আর ওই ভারতের একতরফা সমস্ত কিছু বাংলাদেশ থেকে তারা কেড়ে নিয়ে যাবে, আর আমরা আমাদের অধিকার পাবো না, এটা আর মানবে না বাংলাদেশ। ভারতকে আমরা বারবার বলেছি, আমরাও প্রতিবেশী বদলাতে পারবো না, আপনারাও প্রতিবেশী বদলাতে পারবেন না। কাজেই আমরা দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব চাই, কিন্তু সেই বন্ধুত্ব যদি মর্যাদার ভিত্তিতে না হয়, আপনারা যেহেতু ক্ষমতার দেখান, দাপটের উপরে চলতে চান। আমরা তো দেখেছি আপনারা এইবার পাকিস্তানের সাথে যুদ্ধ খেলায় আমরা দেখলাম আপনারা সিন্ধু নদীর পানি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন, পারেন নাই। এত বছরও পাকিস্তানের সাথে এত যুদ্ধ, সিন্ধু নদীর পানি বন্ধ করতে পারেন না, কারণ ক্ষমতার দাপটে ওইখানে আপনারা দাপটে জিতে যেতে পারেন না। বাংলাদেশের উপর ছড়ি প্রাণ। আমরা বাংলাদেশের মানুষ অভ্যুত্থান করেছি একটা নতুন যাত্রার জন্য। আমরা সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করব, তার প্রয়োজনীয় গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা তৈরি করব। আমরা অর্থনৈতিক ভাবে শক্তিশালী হব এবং আমাদের দেশের সমস্ত শক্তির উপর দাঁড়িয়ে ভারতের দাপটকে আমরা। এদিকে বিএনপি নেতা ফারুক বলছেন, সরকারের দায়িত্ব নির্বাচনের পথ বেছে নেওয়া। দর্শক, শুনবো ফারুক কি বলছেন। কি পররাষ্ট্র সচিবের চাকরি চলে যায়, কি করিডোর, কি মানবিক করিডোর, কি টেকনাফে যেতে দেন না। আর এগুলো নিয়ে নির্বাচিত সরকারকে দায়িত্ব দেন, তারা ঠিক করবে। আপনার এসব দায়িত্ব না, আপনার দায়িত্ব নির্বাচন। এসব করে কোনো দেশে লাভ হয়। আজকে দেখলাম পত্রিকায় ১০১ জন ডিসিএসপির নাম প্রকাশ হয়েছে, যারা হাসিনার আমলে আমার আপনাকে ভোট দিতে দেন। খালি নাম প্রকাশ। আমার ছোট্ট ২৫ বছরের সন্তানকে যখন সরোয়ার্দীর উদ্যানের সামনে গুলি করে ছুরিকাঘাত করে মেরে ফেলা, একটা তদন্ত কমিটি করবেন। আব্দুল হামিদ চলে গেছে, তদন্ত কমিটি করবেন, লাভ কি? তদন্ত কমিটিকে নিয়ে আব্দুল হামিদের আনতে পারবেন, সত্তরে আনতে পারবেন? কোনদিন আনতে পারবেন। তার আগেই প্রিপারেশন নেওয়া উচিত। তার আগে আপনার দায়িত্ব এখন নির্বাচনের পথ বেছে নেওয়া এবং জনপ্রতিনিধি যারা হাসিনার বিরুদ্ধে ১৬ বছর লড়াই করেছে, তাদের হাতে ক্ষমতা দেওয়া একটি নির্বাচন। এদিকে সাম্যর প্রকৃত খুনিকে গ্রেপ্তারের দাবিতে ৪৮ ঘন্টার আলটিমেটাম, পুলিশের পুরস্কার ছিল নাটক, ক্ষোভ
বিক্ষোভকারীদের। দর্শক, সরাসরি শুনবো বিক্ষোভকারীদের মুখে কি বলতে চাইছেন তারা, তাদের দাবিগুলো কি কি। কেউ তো ঘুমাতে পারি না। স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কিভাবে ঘুমায়? লজ্জা হওয়া উচিত, প্রশাসনের লজ্জা হওয়া উচিত। আমাদের দাবি খুবই স্পষ্ট, আমরা সাম্যর সঠিক বিচার চাই। তারা 3 জনকে গ্রেফতার করেছে, অথচ ওই দিন রাতে সিসিটিভি ফুটেজ দেখলে, মন্দিরের সিসিটিভি ফুটেজ দেখলে, বাংলা একাডেমির সিসিটিভি ফুটেজ দেখলে, সমরিতা হাসপাতালে খুনিরা গিয়েছিল, সমরিতার সিসিটিভি ফুটেজ দেখলে আপনারা জানতে পারবেন আসল খুনি কারা। তারা তাদেরকে কেন লুকাচ্ছে, উদ্দেশ্যটা কি? আমার সহযোদ্ধা, আমাদের সকলের সহযোদ্ধা, রাজপথের প্রথম সারির যোদ্ধা সাম্য কখনো নিজের জানের পরোয়া করে নাই। সে শুধু একটা কথাই বলতো, ভয় পাইলে এক আল্লাহরে পাই, আর কাউরে পাই না। স্বৈরাচার বন্ধুরে মারতে পারে নাই, রাতের অন্ধকারে একদল সন্ত্রাসী আমার বন্ধুরে মাইরা ফেলছে। মাইরা ফেলার পর 72 ঘন্টা চলে গেল। আমরা দেখতে পারতেছি বিভিন্ন রাজনৈতিক দল তাদের রাজনৈতিক উদ্দেশ্য করার জন্য বিভিন্ন প্রোগ্রাম বা কর্মসূচি পালন করতেছে, কিন্তু আমাদের যে মূল দাবি, আমার ভাইয়ের হত্যা যারা করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। সেই বিচার এখন আমরা নিশ্চিত করতে পারি নাই। এর মধ্যে পুলিশকে তারা 1 লাখ টাকা পুরস্কার দিয়ে দিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 71 নম্বর হত্যা আমার বন্ধু সাম্য। আমি চাই আপনারা সাম্য লাশের সাথে মকারি না কইরা সাম্যরে যারা হত্যা করছে তাদেরকে বিচারের আওতায় আনেন। এবং আমরা এটা বিশ্বাস করি এবং এটা আমরা জানি, পুলিশ যদি চাইতো 6 ঘন্টার মধ্যে সাম্য সকল হত্যাকারীদেরকে আইনের আওতায় আনতে পারত। এখানে কোনো ভিন্ন চক্রান্ত রয়েছে কিনা সেটা উদ্ঘাটন করা দরকার, সেটা তদন্ত করে দেখা দরকার। আর 48 ঘন্টার মধ্যে যদি সাম্যর সকল খুনিকে গ্রেফতার, কারাগারের কাঠগড়ায় না দাঁড়া করানো হয়, আমরা এবং সাম্যর হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি যদি নিশ্চিত করা না হয়, শাহবাগ থানার সকল কার্যক্রম আমরা ধ্বংস করব। আমার ভাইয়ের হত্যার বিচার করতে হবে। আমার ভাইয়ের লাশের সাথে মকারি করা চলবে না। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনি এই সাম্যর সংগ্রামের কারণে আজকে সেই গতিতে বসতে পেরেছেন। আপনি নাটক করেন, আপনি পুলিশকে পুরস্কার দেন, কিসের ভিত্তিতে পুরস্কার দিয়েছেন আমরা জানতে চাই। অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে সাবধান করে দিতে চাই, এই সাম্যর মতো বরকল যাওয়া যোদ্ধাদের জন্য আপনারা যে গতিতে বসতে পেরেছেন, সেই গতি রক্ষায় আপনাদেরকে অবশ্যই এই সাম্যর হত্যাকারীদেরকে ধরতে হবে। নাহলে আপনারা শাহবাগ থানা সহ অন্তর্বর্তীকালীন সরকারের গতিকে নাড়িয়ে দেব, আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার গতিকে নাড়িয়ে দেব। আপনারা এখনো সিসিটিভি ফুটেজ উদ্ধার করেন নাই। আপনারা উদ্যান গেট সহ সরহদি উদ্যানের সবগুলো গেটে আশেপাশে সিসিটিভি আছে, আপনারা সেগুলো এখনো উদ্ধার করেন নাই কেন? আপনারা সমরিত হাসপাতালে খুনিরা গিয়েছিল, সেখানে যাদেরকে ধরা হয়েছে তাদের সাথে আরো কয়েকজন সমরিত হাসপাতালে গিয়েছিল, তাদের শনাক্ত করার জন্য আপনারা এখনো সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন নাই কেন আমরা জানতে চাই। সম্মানিত সংবাদকর্মী এবং উপস্থিতি, আমরা এই মুহূর্তে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য আমরা শাহবাগ থানায় ঘেরাও করব। আমরা শাহবাগ থানায় গিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো, কেন তারা এখনো সাম্যর যে মূল যে হত্যাকারী, সাম্যকে যে ছুরি মেরেছে তাকে এখনো কেন তারা গ্রেফতার করতে পারে নাই। অবশ্যই শাহবাগ থানার দায়ী রয়েছে আপনাদের আওতায় এবং আপনাদের সন্নিকটে। সুতরাং এই জায়গাটা সরাসরি ভাবে আপনাদের হস্তক্ষেপ করে অচিরেই এখান থেকে সকল প্রকার মাদক ব্যবসা বন্ধ করতে হবে। এবং আমরা আরো জোর দাবি জানাচ্ছি, আগামী 48 ঘন্টা আমাদের শিক্ষার্থীরা যে দাবি দিয়েছে, এই 48 ঘন্টার মধ্যে অবশ্যই আমরা দোষীদেরকে আইনের আওতায় দেখতে চাই এবং শিক্ষার্থীর এই দাবির সাথে আমরা একাত্ম ঘোষণা করছি। আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের শিক্ষার্থীরা কিন্তু সময় দিয়েছিল, 24 ঘন্টার মধ্যে মূল আসামিকে অ্যারেস্ট করা। এবং এখন আমি মনে করি যে তারা আমাদের 4 জন বন্ধু সেখানে উপস্থিত ছিল, এটা অত্যন্ত কোনো কঠিন ব্যাপার আমাদের পুলিশ প্রশাসনের জন্য, সেটা আমি মোটেই বিশ্বাস করি না। এবং আমি আমার পুলিশ প্রশাসন ভাইদেরকে অনুরোধ করব, অত্যন্ত অল্প সময়ের মধ্যে প্রকৃত আসামিকে অ্যারেস্ট করে প্রকৃতভাবে তার হত্যার বিচার করা উচিত। অন্যথায় আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দ এটাকে সহজভাবে মেনে নেবে না। এবং আমি মনে করি এই আন্দোলন
থামবে না এবং এই আন্দোলন একদিনের জন্য নাই, এই আন্দোলন চলমান থাকবে। এই আন্দোলন আসলে থামানো উচিত না যতক্ষণ পর্যন্ত তার হত্যার প্রকৃত বিচার। এদিকে অন্তর্বর্তী সরকারকে প্রভাবিত করার চেষ্টা দেখছেন নজরুল ইসলাম খান। দর্শক, দেখব নজরুল ইসলাম খান কি বলতে চাইছেন। এই আকাঙ্ক্ষা নিয়ে নানা কথা নানাজন বলছে। আমি আলোচনা সংক্ষেপ করার লক্ষ্যে শুধু এটুকু বলবো যে আমরা বলেছি, লেবার পার্টি বলেছে যে আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হোক। আমি এই সাংবাদিক বন্ধুরা আছেন এখানে, সবাই আছেন, আমি বলতে চাই যারা এটার বিরোধিতা করছেন তারা শুধু বলুন যে কোন যুক্তিতে ডিসেম্বরের পরে করতে হবে নির্বাচন, কারণটা কি? নির্বাচন কমিশন বলেছে যে জুন মাসের মধ্যে তারা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করতে পারবে, এই জুন মাসের মধ্যে। তাহলে নির্বাচন কমিশনের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে কোনো অসুবিধা নাই। অনেকে সংস্কারের কথা বলছেন, আর সংস্কারের কথা আপনারা কে কি বলেন? আপনারা কবে থেকে সংস্কারের কথা বলেন? কাজে সংস্কারের বিষয়ে বিএনপির চেয়ে অগ্রণী ভূমিকা বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দল, আর কোনো শক্তি উপস্থাপন করে নাই। আমরা এর বিপক্ষে না, আমরা পরিপূর্ণভাবে সংস্কারের পক্ষে। কিন্তু প্রশ্ন যেটা, সেটা হলো সংস্কার কি একবারে শেষ করার বিষয়? কাজেই আমরা মনে করি যে আমরা যে দাবি করেছি এটা অত্যন্ত যৌক্তিক, এবং এর বিরুদ্ধে যৌক্তিক কোনো প্রস্তাব বা কোনো বক্তব্য কেউ হাজির করতে পারে না। সেজন্য আবার বলছি, এটা যত দ্রুত আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বুঝবেন তত না। আমি বিশ্বাস করি তারা বোঝেন, কিন্তু নানাভাবে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে তাদেরকে। এর কোনোটাই গণতন্ত্রের পক্ষে না। কেউ কেউ বলে রাজনীতিবিদরা পরে এগুলো করবে না। কে করবে? সামরিক শাসন চান না এক ব্যক্তির শাসন চান না স্বৈর শাসন চান? এদিকে জবি শিক্ষকরা বলছেন দুরাত খোলা আকাশের নিচে সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। ক্ষোভ ঝাড়লেন জবি শিক্ষক। দেখব দর্শক লাইভে। ঢাকা শহরের প্রাণ কেন্দ্র এই তিন দিকের রাস্তাটি আমাদের শিক্ষার্থীদের জড়ো হওয়ার কারণে জনদুর্ভোগের কারণ হয়েছে, এটা আমরা জানি। আমাদের দাবি যদি যৌক্তিক হয়ে থাকে, সেইটা তো প্রথম দিনই সরকার আন্তরিক হলে সেটা নিরসন করতে পারবে, কিন্তু সেটা এখনো নিরসন হয়নি। আমরা গতকালকে আপনাদের মাধ্যমে আমরা কর্মসূচি ঘোষণা করেছি। সারা রাত্রি আপনার ভাইয়েরা, আপনার বোনেরা, আপনার সন্তানেরা এই খোলা আকাশের নিচে রাত্রি অতিবাহিত করেছে। আজকে আমাদের 10টায় সাবেক এবং বর্তমানদের যে সমাবেশটি হওয়ার কথা ছিল, অনেকেই ক্লান্ত এবং অসুস্থ হয়ে পড়েছে, সেটাকে আমি পিছিয়ে 11:30টায় নিয়েছি। 11:30টায় আমাদের সাবেক এবং বর্তমানদের যে সমাবেশ, সেই সমাবেশ অনুষ্ঠিত হবে এবং বাদ জুমা আমাদের গণ অনশন এবং অবস্থান কর্মসূচি আমরা যেটি পূর্বে ঘোষণা করেছিলাম সেটা ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। এবং আজকের দিনের শুরুতে আমি আপনাদের মাধ্যমে সারা জাতির কাছে আবারও প্রশ্ন রাখতে চাই। জগন্নাথ অবহেলিত, বঞ্চিত, নিষ্পেষিত, এটা ঐতিহাসিকভাবে সত্য, এবং এই বৈষম্যের নিরসনের জন্য আমার শিক্ষার্থীদের যে আহত আন্দোলন, এবং সেই আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দল মত নির্বিশেষে সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবাই একাত্ম। সুতরাং আমাদের দাবি, আমরা যা দাবি করেছি পূর্ণাঙ্গ রূপে সেই দাবি মানতে হবে। আমরা এমন একটি পর্যায়ে উপনীত হয়েছি, আমাদের এখন আর বেঁকে যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা চাই,
এবং আপনাদের এই সহযোগিতার জন্য আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবং এখানে যারা উপস্থিত আছেন, বিশেষত কথা বলার ক্ষেত্রে, মিডিয়া ফেসের ক্ষেত্রে, বক্তব্য প্রদানের ক্ষেত্রে প্রত্যেককে দায়িত্বশীল হতে হবে। আমাদের সবার বক্তব্য থাকবে একটি, সেটি হলো আমাদের দাবি পূর্ণাঙ্গ রূপে মানতে হবে, অথবা বাংলাদেশের ইতিহাসে এই কাকরাইল মোড় আরেকটি জন দাবি বাস্তবায়নের কেন্দ্রে করি। আমরা এখান থেকে এক চুল পরিমাণ সরব না। আমাদের রক্তের উপরে প্রতিষ্ঠিত যে সরকার আমাদের যদি চোখ রাঙিয়ে কথা বলে, আমাদের হুমকি দুমকি দেয়, আমাদের উপর যদি যে কোনো রকমের যদি স্টিম রুলার চালানোর প্রচেষ্টা করে, তাহলে আমরা সেটাকে রুখে দেব। এবং এই আন্দোলন এটা আর কাকরাইল পয়েন্টে সীমাবদ্ধ থাকবে না। এটা কোথায় যাবে সেটা আমরা জানি না, এটাই দায়িত্ব আমরা নেব। সুতরাং আজকের দিনের শুরুতে আপনাদের মাধ্যমে আমি সরাসরি, যিনি আমাদের সর্বোচ্চ অভিভাবক, আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা, উনার বাসা বেশি দূরে না, এখানকার সাউন্ড হয়তো বা উনার কানে যাচ্ছে, আমি অনুরোধ করছি, স্যার আপনি আমাদের সবার মুরব্বী, আপনার সন্তানদের এই দুর্দশা, আপনি তো নোবেল বিজয়ী নাকি শান্তিতে, তো নোবেল বিজয়ী হলে অন্তত পক্ষে আপনি আপনার অভিভাবকের জায়গা থেকে ভূমিকা একটু পালন করেন। আমাদেরকে বেয়াদবি করার সুযোগ দিবেন না। আমরা বেয়াদবি করতে চাই না, আমরা বেয়াদব না। আমাদের দাবি অত্যন্ত যৌক্তিক দাবি, আমাদের জীবন মরণের সাথে জড়িত দাবি। সুতরাং আমাদের দাবি মানতে হবে, এই আমাদের শেষ কথা। এবং সেই দাবি আদায়ের ব্যাপারে সুস্পষ্ট সরকারের ঘোষণা ছাড়া এখান থেকে আমরা এক চুল পরিমাণ পিছপা হব না। এতে যদি আমাদের কারো কোনো ক্ষতি হয়, সেই ক্ষতি আমরা সবাই মেনে নিতে প্রস্তুত আছি। আমার যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়, আমাকে যদি সরকারি কোনো এজেন্সির লোক তুলে নিয়ে যায়, এই আন্দোলন যেন থেমে না যায়, প্রত্যেকে কিন্তু সেখানে ছুটে আসবে। এবং আমার সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা যারা এখানে আছে, আমার শিক্ষক মন্ডলী, কর্মকর্তা কর্মচারী যারা আছে, আপনারা আপনাদের ফেসবুকের মাধ্যমে সবাইকে জানিয়ে দেন, কেউ যেন ঘরে বসে না থাকে, সবাই যেন এখানে চলে আসে। আমাদের জীবন মরণ সমস্যা আমরা সম্মিলিতভাবে মোকাবেলা করব। আমি সেখানে না থাকলে আমার পরবর্তী যিনি আছে সেই রোটেশনও আমি করে রাখবো ইনশাআল্লাহ। সে ধারাবাহিকভাবে নেতৃত্ব দিয়ে যাবে, আন্দোলন থামবে না। আপনাদের সকলকে আমি আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং প্রত্যাশা ব্যক্ত করছি যে আমাদের আন্দোলন সফল হওয়া অবধি আপনারা আমাদের সাথে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।